ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে থেকে শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস থেকে আলোচনা। আজকে আমরা নিয়ে নিয়েছি একটি ভার্স, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা আজকে এই কবিতার ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করব এবং তারপরে আস্তে আস্তে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং এমসিকিউ কোশ্চেন্স, গ্রামাটিক্যাল পার্ট সমস্ত কিছুই আমরা পরপর আলোচনা করে যাব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কবিতা পড়তে গেলে প্রথমে কবির সম্পর্কে জানতে হয়। কবি বিশ্ববিখ্যাত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক যুগের কবি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে এই রোমান্টিক যুগটা কি। তো আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে যেমন দেখতে পাবো বিশেষ কিছু যুগ ছিল, ইংরেজি সাহিত্যের ইতিহাসেও সেরকম রয়েছে। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করে মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে আস্তে আস্তে এলিজাবেথান, রোমান্টিক, এরকম ভাবে চলছে। ডিটেলসে তোমরা পরবর্তীকালে যখন ইংলিশ অনার্স নিয়ে যদি কেউ পড়াশোনা করো তাহলে জানতে পারবে, বা কারো যদি জানার ইচ্ছা থাকে সে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করে জানতে পারবে। তো আমরা আজকে রোমান্টিক এজ সম্পর্কে জানবো। রোমান্টিক এজ শুরু হচ্ছে মোটামুটি 1798 থেকে 1830-এর মধ্যে। 1798 সাল থেকে রাফলি মনে করা হয় যে রোমান্টিক এজ শুরু হচ্ছে, এবং রোমান্টিক এজ শুরু হওয়ার যে রিমার্কেবল একটা সাইন সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাডের যে পাবলিকেশন, সেখান থেকেই মনে করা হয় রোমান্টিক যুগ শুরু হচ্ছে। তো লিরিক্যাল ব্যালাডটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ, এই দুজন কবির মিলিত প্রচেষ্টায় একটি তৈরি করা সংকলন। সেখানে যে কবিতা বা লেখালেখিগুলো ছিল সেগুলি সবই হচ্ছে এই রোমান্টিক যুগকে নির্দেশ করে, বা রোমান্টিক যুগের বৈশিষ্ট্য, রোমান্টিক যুগের মানে সমস্ত কিছুই এই লিরিক্যাল ব্যালাডের মধ্যে ধরা আছে, সেটাকে এক্সপ্রেস করা আছে। তো সেখান থেকে আমরা রোমান্টিক এজ সম্পর্কে জানতে পারি। এবং রোমান্টিক যুগের বিশেষ কিছু কবি হচ্ছে সেলি, কিটস, কোলরিজ, ব্লেক এবং আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো আছেন। তো রোমান্টিক যুগের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। রোমান্টিক যুগের বৈশিষ্ট্য, ফিচার্স অফ রোমান্টিক এজ, অর্থাৎ আমরা রোমান্টিক যুগের যে সমস্ত কবি এবং তাদের কবিতা বা অন্যান্য গদ্য যেগুলো পাই, সেখান থেকে কি কি উঠে আসে, সেখান থেকে কমন কি কি জিনিস আমরা পাই, সেই সব জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা রোমান্টিক যুগের বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করতে পারবো। প্রথমেই বলছে ইমোশন অ্যান্ড প্যাশন। এই সময়ের কবিতাগুলি ইমোশন এবং প্যাশনকে নির্দেশ করে, অর্থাৎ আবেগ। রিটার্ন টু পাস্ট, অর্থাৎ অতীতকে সম্মান করা, অতীতে ফিরে যাওয়া এবং সেই সময় অতীতে যে ঘটনাগুলি ঘটছিল সেগুলোকে সম্মান করে, সেগুলোকে স্মরণ করে লেখালেখির মধ্যে সেগুলোর ছাপ বজায় রাখা। রিটার্ন টু নেচার। লাভ ফর নেচার, আমরা অবশ্যই জানি ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতির পূজারী, প্রকৃতির প্রেমিক, প্রকৃতির কবি, এবং যে সমস্ত কবিরা রোমান্টিক যুগে লেখালেখি করেছেন তারা সবাই কিন্তু প্রকৃতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। লাভ ফর নেচার, যেটা রোমান্টিক যুগের আগের কোনো যুগে কিন্তু সেভাবে দেখা যায়নি। 3 নাম্বার, পিওরিটি অফ চাইল্ডহুড, আমাদের শৈশবকাল, চাইল্ডহুডটা যে কতটা পিওর সেইটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে রোমান্টিক যুগে। আমরা ওয়ার্ডসওয়ার্থের লেখাতেই বেশি করে এটি পাই। নেক্সট, সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি আমরা যদি বাংলায় খুব সহজ বাংলায় বলি সেটা হচ্ছে নিজের মুখে ঝাল খাওয়া। তো এটা নিয়ে একটা গল্প আছে যে একজন বন্ধু একটা চপের দোকানে গেছে আর একটা বন্ধুকে সঙ্গে নিয়ে। তো ওরা দুজনে মধ্যে একজন কিন্তু চপ টেস্ট করেছে। তো সেখানে চপ টেস্ট করে সে বলছে উফ চপটা খুব ঝাল। হ্যাঁ, তো পাশের জন বন্ধু সে চপ খাইনি, সে কিন্তু ঝাল বলে আর খেলো না, এবং পরবর্তীকালে অন্যত্র গিয়ে প্রচার করলো যে ওই দোকানের চপটি ঝাল। তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি খেয়েছো, তো বলছে না আমি খাইনি, আমার এক বন্ধু খেয়েছিল তার কাছ থেকে আমি জেনেছি। তো সেই যে বন্ধু খেয়েছিল তার কাছ থেকে সে জেনে বলছে যে চপটি ঝাল, এটা প্রচার করছে। সেটা হচ্ছে অন্যের মুখে ঝাল খাওয়া, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্টিভিটি। আর সে যদি নিজে চপটা খেয়ে বলতো যে হ্যাঁ ওই দোকানে চপটি ঝাল, তাহলে সেটা ছিল সাবজেক্টিভিটি। তো এটা একটা মজার গল্প। এখান থেকে আমরা বুঝতে পারি যে নিজের যদি কোনো অভিজ্ঞতা অর্জিত হয় সেটা হচ্ছে সাবজেক্টিভিটি, নিজস্বতা, নিজস্ব অভিজ্ঞতা, সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। এবং আমরা দেখতে পাবো রোমান্টিক যুগের কবিতা এবং লেখালেখির ক্ষেত্রে সাবজেক্টিভিটি খুব প্রাধান্য পেয়েছে, অর্থাৎ কবিরা নিজেরা যা ফিল করেছেন, যা এক্সপিরিয়েন্স করেছেন সেগুলোকে তারা লেখালেখির মধ্যে ফুটিয়ে তুলেছেন। এটা হলো সাবজেক্টিভিটি। নেক্সট হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ। এর আগের যে যুগগুলো ছিল সেই সময় লেখালেখিগুলো ছিল ফর ক্লাস, মানে একটা পার্টিকুলার ক্লাস, লার্নেড পিপল বা যারা স্কলার, তাদের জন্য লেখালেখি করা হতো, তাদের জন্য ছিল সাহিত্যটা।
কিন্তু আস্তে আস্তে এই রোমান্টিক যুগে এসে দেখা গেল এই সাহিত্যের ভাষাটাকে এতটাই সিম্পল, এতটাই লুসিড করে তোলা হলো যে সাধারণ মানুষও এই লেখাগুলোকে পড়তে এবং বুঝতে পারলো। তাই এটাকে বলা হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, একটা রোমান্টিক যুগের বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট, ইম্পর্টেন্স অফ কমন পিপল। আগের যে লিটারেচার ছিল সেখানে যে লেখালেখি করা হতো সেখানে আপার ক্লাস পিপুলকে বা বিশেষ একটা লার্নেড ক্লাস পিপুলকে প্রাধান্য দেওয়া হতো। তাদেরকে আমরা সাহিত্যের বিভিন্ন জায়গায় কবিতা হোক, নভেল হোক, ড্রামা হোক সেখানে খুঁজে পেতাম। যেমন আমরা বিশেষ একটা উদাহরণ পাই শেক্সপিয়ারের ম্যাকবেথ। সেই ম্যাকবেথ নাটকের ক্যারেক্টার গুলো দেখো, সেখানে দেখতে পাবে সেনাপতি, রাজা ডানকান। সেখানে যে সমস্ত ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো সবাই কিন্তু আপার ক্লাস, তাদের কিন্তু একটা নির্দিষ্ট ক্লাস আছে, কিন্তু কমন পিপলের ক্ষেত্রে কোনো স্থান নাই। কিন্তু আমরা দেখতে পাবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তুমি ড্যাফোডিলস নিয়ে নাও, সলিটারি রিপার নিয়ে নাও, উই আর সেভেন কবিতাটা নিয়ে নাও, এরকম যে কবিতাগুলো আমরা পূর্বে পড়েছি সেগুলো দেখতে পাবো যে সেখানে কমন পিপলকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ কমন পিপলকে একটা ইম্পর্টেন্স দেওয়ার প্রবণতা কিন্তু শুরু হলো এই রোমান্টিক যুগ থেকে। তো এই ছিল মোটামুটি রোমান্টিক যুগের বৈশিষ্ট্য। এবার আপনি আসছে ফাদার অফ রোমান্টিক পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড ফাদার অফ রোমান্টিক পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক কবিতার জনক বলা হয়। নেক্সট হচ্ছে পোয়েট অফ নেচার। হি ইজ পোয়েট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কবি। তার কবিতার মধ্যে বেশিরভাগই আমরা প্রকৃতিকে খুঁজে পাই, নেচার, ল্যাপ অফ নেচার এসব খুঁজে পাই, তাই তিনি প্রকৃতির কবি। এবং তাকে বলা হয় ওয়ার্শিপার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির পূজারী। অর্থাৎ তিনি প্রকৃতিকে শুধু ভালোই বাসেন না, তিনি যেন প্রকৃতিকে পূজা করেন। হি অ্যাডমায়ার্ড দ্য নেচার। তো সেই জন্য তার কবিতার মধ্যে আমরা খুঁজে পাই প্যান্থেইজম। প্যান্থেইজম হচ্ছে একটা স্পেশাল থিওরি অরিজিনেটেড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্যান্থেইজমটা হলো কি, স্পিরিচুয়ালিটি ইন নেচার। প্রকৃতির মধ্যেই তিনি স্পিরিচুয়ালিটি খুঁজে পাচ্ছেন, অর্থাৎ প্রকৃতির মধ্যে তিনি ঈশ্বরকে পাচ্ছেন। ঈশ্বরের যে প্রভাব, ঈশ্বরের যে কি বলবো একটা আবেশ, তিনি যেন সেটা প্রকৃতির মধ্যে খুঁজে পাচ্ছেন। তাই এটাকে বলা হচ্ছে প্যান্থেইজম, এবং তাই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় প্যান্থেইস্ট। নেক্সট আসছে ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক থিওরি, সেই থিওরি থেকে আমি দুটো লাইন কোট করেছি। তো ওয়ার্ডসওয়ার্থ regarded poetry as spontaneous overflow of powerful feelings। দেখো, spontaneous overflow অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে উগরে পড়া, উপচে পড়া, কি না তো অফ পাওয়ারফুল ফিলিংস মানে শক্তিশালী অভিজ্ঞতা, কি বলবো ফিলিংস মানে অনুভব, শক্তিশালী অনুভবের যে স্বতঃস্ফূর্ত উপচে পড়া সেটাই কবিতা। ইট টেক্স অরিজিন, এটা তার অরিজিন পায় ফ্রম ইমোশন, অর্থাৎ আবেগ থেকে। সেই আবেগটা কোথা থেকে আসে? রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্তি। প্রশান্তির সময়ে যে ইমোশনটা রিকালেক্ট হয়, আমরা যখন প্রশান্তিতে থাকি তখন যে আমাদের ইমোশন বা আবেগটা রিকালেক্ট হয়, সেইখান থেকেই এই পাওয়ারফুল ফিলিংটা কিন্তু অরিজিনেটেড বা উৎস, সেখান থেকেই উৎসারিত হয়, এবং সেটারই যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে উপচে পড়া, সেটাই হলো কবিতা। তাহলে কত বড় থিওরি তিনি কবিতা নিয়ে বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা দেখব কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তার বিশেষ কিছু ঝলক। এবং এই কবিতাটা পড়তে যাওয়ার আগে ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা দেখে নেব এই কবিতাটির সম্পর্কে, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, কবিতাটার ফিচার সম্পর্কে, তারপরে আমরা লাইন বাই লাইন পড়া শুরু করব। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটি লেখা হয়েছিল সেপ্টেম্বর 3, 1802 এবং প্রকাশিত হয়েছিল একটা কালেকশন অফ পোয়েমসে, যার নাম ছিল পোয়েমস ইন 2 ভলিউমস 1807 সালে। এই কবিতার লেখা এবং প্রকাশকাল এবং কোথায় প্রকাশ হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনের জন্য। নেক্সট আসছে বাই কনস্ট্রাকশন বা ফরম্যাট, কবিতাটি হলো পেট্রার্কান সনেট এবং পোয়েমস ইন 2 ভলিউমস এই বইতে 14 নম্বর সনেটে এই কবিতাটি রয়েছে। পেট্রার্কান সনেট কি জিনিস না, তো পেট্রার্কান সনেট হচ্ছে ইটালিয়ান পোয়েট ফ্রান্সেসকো পেত্রাকের দ্বারা অরিজিনেটেড এক ধরনের কবিতার ফর্ম, যেখানে 14টি লাইনের কবিতা থাকে, এবং এটাকে মনে করা হয় আদি সনেট, বিশ্বের প্রাচীন সনেট, এবং একে ইটালিয়ান সনেটও বলা হয়। এই সনেটের দুটি ভাগ, একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। অক্টেভে থাকে 8 লাইন এবং সেস্টেটে থাকে 6 লাইন, এবং এর রাইম স্কিম জেনারেলি হয় এবিবিএ অক্টেভের জন্য, এবং সেস্টেট দু রকম ভাবে হতে পারে, সিডিই অথবা সিডি। আমাদের এই কবিতাটি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এর রাইম স্কিম হলো এবিবিএ, এটা গেল অক্টেভে। সেস্টেটে আছে সিডি। এই গেল আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের
রাইম স্কিম। নেক্সট হচ্ছে এই কবিতাটির মিটার, ছন্দ, আয়াম্বিক পেন্টামিটার। এটা কি জিনিস, এটা তোমরা পরবর্তীকালে যখন স্ক্যানসন বা প্রোজোডি শিখবে তাহলে তোমরা বুঝতে পারবে, পরবর্তীকালে সময় পেলে আমি আলোচনা করব। শুধুমাত্র এটা এমসিকিউ এর জন্য মনে রাখো, এই কবিতাটির ছন্দ হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার এবং এই কবিতাটির ন্যারেটিভ হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, অর্থাৎ কবি নিজেই এই লেখাটি বা গল্পটি বা কবিতার যে বক্তা তিনি নিজেই, এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ। এবার আমরা জানবো এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আমরা এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড জানতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থের একটি বই থেকে, যেটি আসলে একটি ডায়েরি, যার নাম হচ্ছে দ্য গ্রাসমেয়ার জার্নালস। এই বইটি থেকে আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি। তো ঘটনা ঘটেছিল কি, একদিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরথি ওয়ার্ডসওয়ার্থ দুজন মিলে যাচ্ছিল হচ্ছে ফ্রান্সে, এবং জায়গাটির নাম হচ্ছে ক্যালাইস। জায়গাটির নাম ক্যালাইস। সেখানে কে ছিল, অ্যানেট ভ্যালন এবং তার মেয়ে ক্যারোলাইন। তো অ্যানেট ভ্যালন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রথম প্রেম, যার সঙ্গে প্রেম অবস্থা থাকাকালীন তাদের একটি মেয়ে হয় যার নাম হচ্ছে ক্যারোলাইন। এই যে ক্যারোলাইন। এবং বলা হয় বা কথিত আছে যে ওয়ার্ডসওয়ার্থ অ্যানেট ভ্যালনকে কখনো বিয়ে করেননি, তিনি ওই সেজন্য ক্যারোলাইন অ্যানেট ভ্যালনের কাছে থাকতেন এবং পরবর্তীকালে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এবার ওয়ার্ডসওয়ার্থ বিয়ে করেছিলেন ম্যারি হ্যাচিনসনকে। এই যে ম্যারি হ্যাচিনসনকে। তো ম্যারি হ্যাচিনসনকে বিয়ে করার আগে শেষবারের মতন অ্যানেট ভ্যালন এবং তার মেয়ে ক্যারোলাইনকে দেখতে যাচ্ছিলেন ডরথির সঙ্গে ফ্রান্সে, এবং সেই যাত্রাপথ মানে যাওয়ার সময় তখন তারা এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটি ক্রস করেছিলেন এবং সকাল সকাল, প্রচন্ড সকালে ক্রস করেছিলেন, আর্লি মর্নিং। এবং লন্ডনের টেমস নদীর উপরে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ অবস্থিত। টেমস নদী লন্ডনের বিখ্যাত নদী এবং প্রধান নদী, সেই টেমস নদীর উপর ওয়েস্টমিনিস্টার ব্রিজ অবস্থিত। এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে রাস্তাটি চলে গেছে কোচ রোডের দিকে, কোচ রোডের দিকে, সেই দিকে তারা যাত্রা করছিলেন এবং কোচ রোডটা গিয়েছে ডোভারে, এবং ডোভারটা অ্যাকচুয়ালি ফ্রান্সে অবস্থিত। এবং মনে করা হয় ইংল্যান্ড বা লন্ডন থেকে সবচেয়ে কম রাস্তার দিয়ে যেখানে ফ্রান্স যাওয়া যায় সেটা হচ্ছে এই কোচ রোড, এবং সবচেয়ে কাছের ফ্রান্সের জায়গা হচ্ছে এই ক্যালাইস, এবং সেখানেই থাকতেন অ্যানেট ভ্যালন এবং তার মেয়ে ক্যারোলাইন। তো একদিন সকালবেলা ডরথির সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ যাচ্ছিলেন ফ্রান্সের ডোভারে অবস্থিত ক্যালাইসে, এবং তাকে ধরতে হয়েছিল কোচ রোড। তার জন্য তাকে টেমস নদীর উপর অবস্থিত ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করতে হয়েছিল। এবং তিনি যখন তার বোন ডরথির সঙ্গে ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন সকাল সকাল, এবং টাইমটা মোটামুটি তার যে জার্নাল সেটা থেকে জানা যায় ভোর 5টা কি সকাল 6টা হবে, মানে 5 AM to 6 AM এই সময়কাল। তখন তিনি লন্ডন শহরের অপরূপ দৃশ্য দেখেছিলেন সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। তারা যাচ্ছিলেন ঘোড়ার গাড়ি চড়ে, এবং সেই ঘোড়ার গাড়ি থেকে তখন তাকে নেমে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি নেমে যেতে বাধ্য হয়েছিলেন সেই অপরূপ লন্ডনের দৃশ্য দেখে। এবং সেই দৃশ্যই তিনি বর্ণনা করেছেন আমাদের আজকের পাঠ্য কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে। এবং আমরা দেখতে পাবো সেখানে কিভাবে তিনি সেই শহরের সৌন্দর্যকে মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। আমরা জানি প্রকৃতির পূজারী ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে নিয়ে কবিতা লেখেন, এবং এখানে তিনি সিটি লাইফের নেচারকে খুঁজে পাচ্ছেন। আমরা এটা দেখে অবাক হই যে আমরা জেনারেলি নেচারকে খুঁজে পাই সবুজের মধ্যে, নেচারকে খুঁজে পাই রুরাল লাইফে, কিন্তু এখানে সিটি লাইফেও কিন্তু ওয়ার্ডসওয়ার্থ খুঁজে পাচ্ছেন সৌন্দর্য, এবং কিভাবে সেটা তিনি খুব সুন্দরভাবে পরিস্ফুট করেছেন এই কবিতার মধ্যে, সেটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের সময় পড়বো। এবং এখন আমরা জেনে নেব এই কবিতার থিম, এই কবিতার যে হালকা সাবস্টেন্স, কিভাবে তিনি কবিতাটি লিখেছেন, বর্ণনা করেছেন প্রকৃতিকে, সেটা জেনে নেব, এবং এই কবিতা সম্পর্কে আরো দুই একটি খুঁটিনাটি তথ্য। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার থিম সম্পর্কে প্রথমে বলতে হয় বিউটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং, অর্থাৎ খুব ভোরবেলা লন্ডন শহরের বিউটি এই কবিতার মুখ্য বা প্রধান থিম। নেক্সট, নেচার ইন সিটি। আমি আগেই বললাম আমরা নেচারকে সাধারণত গ্রামাঞ্চলে প্রকৃতির সবুজের মধ্যে খুঁজে পেতে চাই, কিন্তু এখানে কবি খুঁজে পেয়েছেন সিটির মধ্যে, তাই নেচার ইন সিটি এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিমস অফ দ্য পোয়েম।
নেক্সট, সিটি উইথ সিম্বলিক হার্ট। কবিতাটা যখন লাইন বাই লাইন পড়বো তখন আমরা দেখবো এখানে কবি এই শহরের ঘুমিয়ে থাকাটিকে যেন মনে করছেন এই শহরের রেস্ট নেওয়া, অর্থাৎ এখানে কবি সিটি লন্ডনকে পার্সনিফাই করেছেন এবং দেখাতে চেয়েছেন যে এই শহরেরও একটা হার্ট আছে। আমরা মনে করি শহর হচ্ছে ইট কাঠ পাথরের তৈরি, সে হচ্ছে হার্টলেস, কিন্তু কবি এখানে এই শহরকে একটা হার্টফুল একটা এলিমেন্ট হিসেবে পাচ্ছেন অনেকটা পার্সনিফাই করার মাধ্যমে। তাই আমরা দেখতে পাবো সিটি উইথ সিম্বলিক হার্ট, এটা একটা বিশেষ থিম। নেক্সট, কোয়াইটনেস অ্যান্ড রেস্ট। এই যে QUIET, কোয়াইটনেস মানে হচ্ছে শান্ত, শান্ত ভাব, শান্ত হয়ে থাকা। এখানে আমরা দেখতে পাবো কবিতার একটা জায়গায় যে এখানে শহর তখনো ঘুম থেকে ওঠেনি, শহরের মানুষ তখনো নিদ্রায় আচ্ছন্ন, তখনো সকলের ঘুম ভাঙেনি। এমন সময় কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটু উপর থেকে শহরকে দেখছেন এবং যেন মনে হচ্ছে শহরটা শান্ত, নিস্তব্ধ, এই শহরে কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে, সবাই রেস্ট নিচ্ছে। তো এখানে এই যে শহরে সারাদিনের হাসল বাসল বিজি লাইফ, সেইটার বাইরে গিয়ে কবি এখানে একটা শান্ত ভাবকে খুঁজে পাচ্ছেন। তাই এই কোয়াইটনেস এবং রেস্ট, বিশ্রাম, এটা যেন এই কবিতার একটা বিশেষ থিম হয়ে উঠেছে। এবারে আমরা দেখবো কবিতার বিশেষ কিছু বৈশিষ্ট্য, ফিচার্স অফ দ্য পোয়েম। প্রথমে হচ্ছে জয়ফুল অ্যান্ড রেভারেন্সিয়াল টোন। কবি এই কবিতাটা লিখতে গিয়ে বেশ আনন্দ পেয়েছেন যে কবি সিটির মধ্যেও প্রকৃতিকে খুঁজে পেয়েছেন, এবং রেভারেন্সিয়াল টোন অর্থাৎ এখানে কবির একটি শ্রদ্ধা মিশ্রিত একটা টোন আমরা কবিতার লাইনে লাইনে খুঁজে পাবো। 2 নাম্বার, বিউটি অফ সিটি লন্ডন, এটা অবশ্যই একটা ফিচার্স, কবি লন্ডন শহরের বিউটিকেই তো এখানে এক্সপ্রেস করেছেন। 3 নাম্বার, এক্সাইটমেন্ট অ্যান্ড কোয়াইটনেস। দেখো এটা কিন্তু অক্সিমোরনিক এফেক্ট, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, কোয়াইটনেস মানে হচ্ছে শান্ত। তাহলে এখানে শহর যে থিমটাকে উপলক্ষ করে, উপজীব্য করে কবিতাটি লিখছেন কবি, সেই জিনিসটা কিন্তু কোয়াইট, কিন্তু কবি নিজে এক্সাইটেড। এত সুন্দর সৌন্দর্য দেখে কবি ঘোড়ার গাড়ি থেকে না নেমে থেকে পারেননি। তাই এইখানে কবির এক্সাইটমেন্ট ভার্সেস যে থিমটাকে নিয়ে কবিতাটা লিখছেন সে থিমটা হচ্ছে কোয়াইট। এক্সাইটমেন্ট এন্ড কোয়াইটনেস এই দুটোই আমরা এই কবিতার মধ্যে খুঁজে পাবো। নেক্সট, সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বললাম রোমান্টিক এজের বৈশিষ্ট্যই হলো সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিম্পল অ্যান্ড লুসিড ল্যাঙ্গুয়েজ, যাতে করে সেটা কমন মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে ওঠে। এবং এইখানেও আমরা এই কবিতাটির মধ্যে সিম্পল ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবো। ওয়ার্ডসওয়ার্থ তার ম্যাক্সিমাম লেখাতেই সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। নেক্সট, মেডিটেটিভ অ্যান্ড কন্টেম্পলেটিভ মুড। শহরটি যখন নিদ্রাচ্ছন্ন তখনও শহরের মানুষজনের ঘুম ভাঙেনি, শহর তখনও তার বিজি যে শিডিউল সেটার মধ্যে প্রবেশ করেনি, তখন যেন মনে হচ্ছে এই শহরটি একটি ধ্যান ও মগ্ন সন্ন্যাসীর মতন শুয়ে আছেন। শহরের মধ্যে যেন একটা কন্টেম্পলেটিভ মুড, একটা মেডিটেটিভ মুড। যে কবি প্যান্থেইস্ট, যে কবি প্যান্থিজমকে তার চর্চার মধ্যে নিয়ে আসে, সেই কবি এই শহরের নিদ্রাচ্ছন্ন কোয়াইটনেসকে, রেস্টিং পজিশনকে তো অবশ্যই তিনি কন্টেম্পলেটিভ এবং মেডিটেটিভ মুডের মধ্যে খুঁজে পাবেন। তাই হয়েছে, তাই এই কবিতার বৈশিষ্ট্য মেডিটেটিভ অ্যান্ড কন্টেম্পলেটিভ মুড। নেক্সট, অ্যাডমিরেশন অ্যান্ড রেভারেন্স। কবি এই নেচারকে সবসময় পূজা করেন, যার জন্য আমরা তাকে আগেই বলেছি ওয়ার্শিপার অফ নেচার। এখানে কবি সিটি লন্ডনের যে সৌন্দর্য সেটাকেও পূজা করছেন, সেটাকেও শ্রদ্ধা করছেন, তার জন্য তার এই কবিতায় অ্যাডমিরেশন এবং রেভারেন্স আমরা খুঁজে পাবো। তো এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা এই কবিতার ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করলাম, ব্যাকগ্রাউন্ড, ফিচার্স, থিম, কবির সম্পর্কে, কবিতার সম্পর্কে, এই কবিতাটি যে যুগের সেই যুগ সম্পর্কে আলোচনা করলাম। এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তোমরা মন দিয়ে শুনবে, মন দিয়ে দেখবে, দরকার পড়লে খাতায় লিখে রাখবে। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এই কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং তার পরবর্তীতে এমসিকিউ নিয়ে আলোচনা। সঙ্গে থাকো, শেখার সঙ্গে থাকো, শিখতে থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অনেক কিছু শিখতে পারবে। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত টাটা।